এই কারণে দিলাম, অনেক সময় আমরা যখন নারীদের নিয়ে বলি তখন অনেকেই বলে যে হলো আহ তাহলে কি এটা শুধু নারীদের জন্যই কিনা, এই জন্য আমি এটা বলছি যেহেতু সেফগার্ডিং পলিসি বা পিএসসিএস পলিসি কোনো নারীকে স্পেসিফিক ইয়ে করে না, এটা নারী পুরুষ সবার জন্য। যদি থার্ড জেন্ডারও আপনার প্রতিষ্ঠানে থাকে তবে সেও এখানে ইনক্লুডেড থাকবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ওই ছাত্রী কি করলো, সেই নাছোড়বান্দা সে হলো তাকে যেখানেই দেখা হয় সেখানেই বলে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, তোমাকে অনেক ভালো লাগে, বা মেসেজ দেওয়া শুরু করলো তুমি আশেপাশে না থাকলে আমার খুব খারাপ লাগে, আহ বা তুমি আশেপাশে থাকলে আমার ঈদ ঈদ মনে হয়। এরকম অনেক ধরনের সাউন্ড কিন্তু হতে পারে। হ্যাঁ, তখন যাকে বলছে, ওই ছাত্রকে বলছে, সে কিন্তু এটাতে খুব বিরক্ত, বা হলো সে কিন্তু একটা টর্চারে মধ্যে দিয়ে আছে। এই যে এই ধরনের নির্যাতন গুলোকে মানসিক নির্যাতন বলছে। হ্যাঁ, আবার ধরেন আহ একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টের সাথে এমন ভাবে মানে ক্লাসে টিচারের সামনে এমন কথা বলছে, এখন ও হলো কি করলো, স্টুডেন্টকে বললো যে আচ্ছা এখন টিচার আছে, তুই বাইর হ, তারপর তোকে হলো দেখে নিচ্ছি। এই যে একটা হুমকি দিচ্ছে, এটা কর্মস্থলও হতে পারে। আপনাকে একটা বিষয় নিয়ে হুমকি দিল, বা হলো ভরা ফোরামে একজন টিচার হলো অপমান করলো একজন স্টুডেন্টকে, বা একজন স্টুডেন্টও একজন টিচারকে ভরা ফোরামে নেগলেক্ট করলো বা হলো অপমান করলো। এই যে অপমান করা, বা আমরা অনেক সময় ব্যঙ্গ করে কথা বলি আহ, আহ, কাউকে, মানে ইউনিভার্সিটি লাইফে তো অনেক কিছুই হয় আসলে। আমরা যেহেতু পার করে আসছি আমরাও জানি। তো সেই ক্ষেত্রে হলো যে কাউকে ব্যঙ্গ করে আমরা যখন কথা বলি, যে ধরেন একজন একটু মোটা, তাকে বলছে এই মোটু এদিকে আয়, বা আরো অনেক ধরনের এরকম কিন্তু। বাট কারো চুল উঠে যাচ্ছে, তাকে বলতেছে ওই যে টাকলা করে ছাড়টা আসছে না, বা টাকলা করে ওই ছাত্রটার কথা বলতেছে স্পেসিফিক। আহ মানে এরকম অনেক ধরনের বিষয় আছে যে তাকে অবহেলা করে কথা বলা, বা হলো একটা ক্লাসে একটা স্টুডেন্ট ভালো বলছে কিন্তু তার সাথে টিচারের ভালো সম্পর্ক নাই, এই জন্য তাকে অপমান করে তাকে বলছে যে হলো নাই তুমি বসো, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয় কি, যে যেই প্রাপ্তবয়স্ক বা শিশু আছে তার শারীরিক এবং মানসিক বিকাশে কিন্তু ব্যাহত হচ্ছে, এবং ওই যে তার কনফিডেন্স লেভেলটা ওইখানেই নষ্ট হয়ে যাচ্ছে। আহ, যে আপনাদের যদি একটু ব্যাকে চলে যান, যদি স্কুল লাইফের কথা বলি, স্কুলে দেখবেন যে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে। তো সেই ক্ষেত্রে পড়া করে আসে না, বা হলো আমরা অনেক সময় হয়েছে যে পড়া না করে আসলে পেছনের ব্রেঞ্চে গিয়ে বসছি যাতে স্যার না দেখতে পায়। আহ, তো এই যে পেছনে যারা বসে তাদের ভেতরে কিন্তু একটা অ্যাডাপ্ট আছে যে আমি পেছনে বসি, আমি ওদের মতো পারবো না, আমাকে আমার ওদের ওদের মতো আমি হইতে পারবো না। এবং টিচাররাও হয় যে ওইভাবে ফোকাস দেয় না পেছনে যারা বসে। তো এই যে আহ, মানে তার যে একটা বিকাশ হওয়া, সে ভেতর থেকে অ্যাডপ্ট করে নিচ্ছে যে আমি তাদের মতো হতে পারবো না, আমি তাদের মতো না। এইটা তাকে তাকে দিন দিন যে কনফিডেন্স লেভেল তার নষ্ট করে দিচ্ছে, এবং তার ফিউচারও নষ্ট করে দিচ্ছে। এই জন্য কর্মস্থলেই হোক, বা হলো আপনার কোনো প্রতিষ্ঠানেই হোক, বা আপনার ইউনিভার্সিটিতেই হোক, এই ধরনের নির্যাতন যদি হয় মানসিক, তাহলে এটা হলো সেফগার্ডিং ইস্যু। হ্যাঁ, কাউকে আপনিও কারোর সাথে মানসিক নির্যাতন করতে পারবেন না, এবং আপনার সাথেও কেউ এই ধরনের আচরণ করতে পারবে না যদি সেই প্রতিষ্ঠানে সেফগার্ডিং পলিসি থাকে। এরপর আমরা চলে যাব শারীরিক নির্যাতন। এটা হলো যেমন ধর কাউকে চড় মারা, থাপ্পড় দেওয়া, ঘুষি দেওয়া, আহ ঝাঁকানো, কামড়ানো, পোড়ানো, লাথি মারা। এটা অনেক সময় আমরা যেহেতু এখানে ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে, আমরা অনেক সময় রাগের মাথায় অনেক কিছু করি। এই দেখা গেছে যে আপনারা যারা এখানে স্টুডেন্টরা আছেন তারা কোনো না কোনো মায়ের সন্তান এখানে। সেই মা হয়তো বা অনেক যত্ন করে সেই বাচ্চাকে অনেক কষ্ট করে এই জায়গায় পাঠাইছে। তো যখন আমি আপনি যখন তার উপরে এরকম টর্চার করছি,
সে হয়তো বা দেখা যায় না দুর্বলের উপরে সবলের অত্যাচার, অথবা একটা ঘটনা ঘটছে, দুইজনের মধ্যে ক্ল্যাশ হচ্ছে। এতে হচ্ছে কি যে পরিবারের যে একটা সম্মান সেটা আপনারা নষ্ট করে দিচ্ছেন। এই জায়গাতে অনেক সময় কথা উঠছে যে কেমন পরিবার থেকে আসছে, মানে পরিবারের উপরে আঙ্গুল উঠেছে। কখনো কি পরিবার আপনাকে শিখিয়ে দিচ্ছে যে তুমি গিয়ে ইউনিভার্সিটিতে বা তোমার কর্মস্থলে গিয়ে মারামারি করো, তোমাকে কেউ একটা থাপ্পড় দিলে তুমি উল্টা আরেকটা থাপ্পড় মারো, বা হলো তুমি ওখানে গিয়ে হলো রুড আচরণ করো বা র্যাগিং দাও? এগুলো কিন্তু কখনো পরিবার শিখায় দেয় না। তো আমরা কি করি, আমাদের এরকম আচরণের কারণে আমরা হলো আমাদের পরিবারের সম্মানটা নষ্ট করি। এবং তার পাশাপাশি আহ, বাবা মার, আমি যে যাকে আঘাত করছি তার বাবা মা আহ, কি ধরনের কষ্টে থাকে, এটা যতক্ষণ পর্যন্ত আমার উপর দিয়ে না যাবে আমরা আসলে বুঝবো না। হ্যাঁ, তো আমরা একটা জিনিস মাথায় রাখবো, হিস্ট্রি রিপিট ইটসেলফ। আপনি আজকে যা করবেন কালকে ঠিক ঘুরে আপনার এখানে আসবেই। এবং এটা আপনার সাথে না হলেও আপনার পরিবারের, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, যে কারো মাধ্যমে হলেও এটা ফেরত আসবে। তো এমন কিছু আমরা করব না যেটা হলো আপনি আপনার পরিবারে বা আপনাকে আবার ফেরত পেতে হয়। আম, এরপরে আমরা দেখব। আচ্ছা, আমি এই যে বলছি আপনারা কি সবাই বুঝতে পারছেন? কোনো কি সমস্যা হচ্ছে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে আমার কথা বুঝতে? না ম্যাম। সেই ক্ষেত্রে যখন কোনো প্রবলেম থাকবে তাহলে একটু বলবেন, হ্যাঁ? জি ম্যাম। এরপর দেখেন যে অবহেলা অথবা আবেগীয় নির্যাতন। এই যে অনেক সময় আমরা এই অবহেলা বা হলো আপনার যেটা আমরা বলছিলাম যে মানসিক নির্যাতন, এগুলো কিছুটা কাছাকাছি। আহ, অবহেলা ধরেন যে আপনার যেটা প্রাপ্য ছিল, আপনি সারা মাস কাজ করছেন, কিন্তু দেখা গেছে যে হলো যে আপনার সুপারভাইজার, সে কি করছে, আপনাকে ফোকাস করলো না কোথাও। সে এটা নিজের ক্রেডিট নিয়ে নিল যে এই কাজটা আমি করছি। এটাও এক ধরনের অবহেলা। আবার ধরেন যে আপনি একটা ফল্ট করছেন, সেই ফল্টের ব্ল্যাকমেইল করতেছে যে হলো তুমি তো ওই কাজটা ভুল করছো। আহ, তো হলো সবখানে তাকে হলো এখন ডোমিনেট করা শুরু করলো। বা হলো তার একটা দুর্বলতা আছে, সেই দুর্বলতা নিয়েই হলো তাকে পোক করে বলা, কথা বলা, মানে কটাক্ষ করা। এই যে এই ধরনের আচরণগুলোকে আমরা বলতেছি অবহেলা অথবা আবেগীয় নির্যাতন। এরপর আমরা চলে যাব বুলিং অথবা হয়রানি। বুলিংটা হলো দুই ধরনের, একটা হলো সরাসরি, আরেকটা হলো সাইবার বা মিডিয়া যেটা বলেন সাইবার বুলিং। প্রথম বুলিংটা হলো যে আমরা সরাসরি অনেক সময় হয় যে কারো প্রতিষ্ঠানও হতে পারে। যেমন ধরেন আমি এখানে যারা আমাকে রেকর্ডে দেখেছেন তারা সবাই দেখলেন যে আপনারা যদি কখনো ইন ফিউচার আপনারা ইয়া করেন যে সেফগার্ডিং এন্ড পিএসসিএস ট্রেনিং আপনারা পাইছেন বা এই ক্লাসটা আপনারা পাইছেন, সেই ক্ষেত্রে আপনারা বলবেন যে হ্যাঁ আমরা পাইছি এরকম, স্টুডেন্ট লাইফে পাইছি। তো হলো হচ্ছে যে কোথা থেকে পাইছেন, তো তখন আপনাদের হয়তো বা মনে নাই যে কে হচ্ছে, তখন ও বলবেন যে ইএসডি ওর কথা মনে আছে যে ইএসডি ওর একজন ম্যাম হলো আমাদের সাথে হলো কথা বলেছে, বা একজন আপা আমাদের সাথে কথা বলেছে। এখন নাম মনে নাই, তো বললেন যে আপাটা দেখতে কালো মোটা করে যে আপাটা আছে, সেই আপাটা হলো আমাদের হলো এই বুলি মানে সেফগার্ডিং ট্রেনিংটা নেয়। তো এই কথাটা আমি কোনো একভাবে শুনলাম। তা আমি কি করব, আমি করব কি, এই যে খুব দ্রুত 7 দিনের মতো ফর্সা হয়ে যায়, আহ তো আমি এই একটা ক্রিম অ্যাডপ্ট করব যে হলো আমি 7 দিনে ফর্সা হয়ে যাব, আমাকে এভাবে বলছে। বা হলো খুব শুকানোর জন্য আমি 1 মাসে শুকায় যাব। তো এই যে
কাউকে কালো বলা, আহ, সে এটার অ্যাকশন নিল যে সে ক্রিম মেখে ফর্সা হয়ে যাচ্ছে। এবং হলো আমরা যেহেতু বাংলাদেশের ওয়েদারে থাকি, এবং হলো খুব একটা হায়ার ক্লাস বাদে বাকি যারা আমরা আছি তাদের মোস্ট অফ রিক্সা বলেন বা বাস বলেন বা রাস্তায় চলাফেরা আমাদের করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের স্কিনের যতটা ভালো হওয়ার কথা তার থেকে ক্ষতিটা অনেক সময় হয়ে যায়। তো তখন আমরা সু করলাম হলো ফেয়ার এন্ড লাভলি কোম্পানির নামে বা ওই কোম্পানির নামে, তোমার ক্রিম মেখে আমি এরকম আমার স্কিন আরো খারাপ হয়েছে। তো সেফগার্ডিং এর বুলিং বলতেছে যে হলো সেখানে কোনো মানে কোনো থার্ড পার্টিকে দেখবে না, তারা দেখবে যে ইন্ধনদাতা কে ছিল, কে বলল যে তুমি মোটা, কে বলল তুমি হলো কালো, কে বলল যে তুমি মোটা হয়ে যাচ্ছ তোমার বিয়ে হবে না, কে বলল তোমার টাক হয়ে গেছে তোমার বিয়ে হবে না, তোমাকে কোনো মেয়ে পছন্দ করবে না। এই যে এই ধরনের অশালীন কিছু কথাবার্তা, এগুলোকে বুলিং বলা হচ্ছে। আবার সাইবার বুলিং কোনটা বলছে, যে মিডিয়াতে অনেক সময় কারো কনসার্ন ছাড়া ছবি পাবলিশ করা। আমরা অনেক সময় হই যে ফ্রেন্ড সার্কেলরা ঘুরতে গিয়েছি, সেই সময় আমরা দেখি না যে আরেকজনের পোশাক কি অবস্থায় আছে, বা হলো এই ছবিগুলো আমি ফেসবুকে দিব, আহ, তোমরা সবাই অবগত, মানে এই যে একটা কনসার্ন নেওয়া, এটা হলো আসলে ইউনিভার্সিটি লাইফে খুব কম এটা মেনটেন হয়। তবে কর্মস্থলে এটাকে খুব মানে একদম আপনাকে 100% মেনটেন করতে হয় আমাদেরকে। যে কর্মস্থলে আসলে আপনি কারো ছবি হুট করেই হলো ফেসবুকে পোস্ট করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে অনেকগুলো দিক এবং ওখানে যারা ওই ফোরামে যারা থাকবে তাদেরকে সবাইকে অবগত করতে হবে যে আমি ছবি নিচ্ছি, এই ছবিগুলো আমি ফেসবুকে পোস্ট করতে পারি। এই যে কনসার্ন নিয়ে কোনো কাজ করা। তো এই মিডিয়াতে দেখা গেছে আবার অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করে। আহ, ধরেন একটা 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 নারী, সে হলো হয়তো বা সাবলীল ভাবে হয়তো বা উন্না গলায় নিয়ে হলো একটা ছবি দিয়েছে, তো তাকে আমরা অনেক সময় অনেক ধরনের গালিগালাজ করি। হয়তোবা তার হলো ওইভাবেই সে ওই ওয়েদারেই অ্যাডপ্ট হয়েছে বা সে ওইভাবেই বড় হচ্ছে। এই যে আমরা একটা হলো ওখানে একটা কমেন্ট, একটা বাজে কমেন্ট করে ফেলি, তো এই ধরনের কমেন্ট করা, এতে হয় যে আহ, আমরা এগুলো আসলে খুব ইজি মনে করে ফেলি, কিন্তু কর্মস্থলে এগুলো খুবই মানে কড়াভাবে দেখা হয়। এবং সেফগার্ডিং পলিসি যারাই অ্যাডপ্ট করে তাদেরকে এই জিনিসগুলো খুবই মানতে হয়। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার বুলিং এর আওতায় নিয়ে আসা হয়েছে, যে কাউকে মিথ্যা বলা, কাউকে অশালীন কথাবার্তা বলা, এগুলোকে বুলিং বলা হচ্ছে। এখন আমরা চলে যাব যৌন নির্যাতন, দিস লাস্ট বাট নট দ্য লিস্ট। সেটা হলো এই যে যৌন নির্যাতন, এই যৌন নির্যাতনটার উপরে জোরদার হয়ে আরো একটা পলিসি তৈরি হইলো। সেই পলিসিটার নামই হলো PSEAH পলিসি। এটার ফুল ফর্ম হলো পিতে প্রোটেকশন, এসতে সেক্সুয়াল, ইতে এক্সপ্লুটেশন, এতে অ্যাবিউজ অ্যান্ড এইচতে হ্যারাসমেন্ট। পিতে প্রোটেকশন, এটা অনেকে প্রোটেকশন ইউজ করে, অনেকে প্রিভেনশন ইউজ করে, ইটস আপ টু ইউ যে আপনি আপনার কর্মস্থলে কোনটা ইউজ করবেন। সেই কর্মস্থল কি প্রোটেকশন ইউজ করতেছে না প্রিভেনশন ইউজ করতেছে। তো আমরা মোস্ট অফ যে আমরা প্রিভেনশনটা ইউজ করি না, আমরা প্রোটেকশনটা ইউজ করি, কারণ আমরা কখনোই বলতে পারি না যে আমাদের প্রতিষ্ঠানগুলোতে এটা থাকবেই না, কোনো যৌন হয়রানি হবেই না কখনো। তো আমরা বলি আমরা প্রোটেকশন, এটা যে এরকম যদি দুর্ঘটনা হয় তাহলে এটার জন্য শাস্তি আছে, এবং আপনার ফৌজদারি ল আছে এটা। তো হলো প্রোটেকশন ফ্রম সেক্সুয়াল এক্সপ্লয়টেশন মানে হলো, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন মানে যৌন শোষণ, সেক্সুয়াল অ্যাবিউস মানে যৌন অপব্যবহার, এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে যৌন হয়রানি। এখন আমরা এটাই একটু অল্প করে জানবো যে আসলে কোনটা কি, ক্যাটাগরাইজ গুলো আমরা জানবো। সেটা হলো সেক্সুয়াল অ্যাবিউস মানে যৌন অপব্যবহার, এটা আসলে কি।
যৌন অপব্যবহার হলো, এত কঠিন ভাষায় না, আগে আমি যদি খুব সহজ ভাষায় বলি, যে আপনাকে যে কাজটা দিছে, যে দায়িত্বটা দিছে, সেটা আপনি ব্যবহার, মানে ওই দায়িত্বটা, যে কাজগুলো সেটা আপনি ব্যবহার না করে সেই দায়িত্বটা আপনি অপব্যবহার করতেছেন। যেমন ধরেন, আপনাকে বলা হয়েছে যে আপনি হলো স্টুডেন্টদের সাথে খুব ভালো আচরণ, আপনি স্টুডেন্টদেরকে পড়াবেন এবং তাদেরকে তাদের কেরিয়ার সম্পর্কে বোঝাবেন, এবং নেক্সট ডে তাদের তাদের বিভিন্ন জায়গায় প্রবলেম হইতে পারে, এই জায়গাগুলো আপনি ইয়ে করবেন। তো আপনি কি করলেন, আহ, যে আহ, এটা আপনার একটা সুযোগ, সেই ক্ষেত্রে আপনি কি করলেন, স্টুডেন্টদের সাথে আহ, এই বোঝানোর ক্ষেত্রে তাকে রাষ্ট্রীয় আচরণ করা শুরু করে দিলেন, বা হলো আহ, মানে কাউকে একা পায়ে কাউকে জড়ায় ধরলো, বা হলো ধরেন তাকে হলো আহ, পরীক্ষায় পাশ করায় দিবে, অথবা কোশ্চেন দিয়ে দিবে, বা হলো তাকে আরো অন্য কোনো ফ্যাসিলিটি দিবে, বিনিময়ে তাকে খুশি করে দিতে হবে। এরকম এই বিষয়গুলোকে অপব্যবহার বলতেছে। তার মানে এখানে কোনো একটা ঘটনা ঘটতে হবে, যেমন হলো তাকে যদি তার গায়ে হাত দেয়, বা তাকে জড়ায় ধরে, তাকে চুমু দেয়, অথবা রেপ করে, এটা, এই ধরনের আচরণগুলোকে যৌন অপব্যবহার বলতেছে। সেই ক্ষেত্রে আহ আমরা যদি দেখি একটু, যে পুরুষের একটা শক্তি আছে, যে তাদের শারীরিক বল শক্তিটা বেশি। সেই ক্ষেত্রে সে হলো কাউকে যদি আম, আবদ্ধ করতে চায়, সেক্ষেত্রে তার হাত থেকে বেঁচে আসাটা খুব ডিফিকাল্ট। তো এটা তার শক্তি। এবং একটা নারীর শক্তি হলো যে তার কথা সবাই বিশ্বাস করবে। যে সে যদি বলে মিস্টার রহিম হলো আমার সাথে অপব্যবহার করছে, তাহলে মিস্টার রহিম যদি হাজারো ফেরেস্তা হয়, সে কোনোদিন নারীদের দিকে তাকায় নাই, কিন্তু যে ফোরামে কমপ্লেনটা আমি করছি, সেই ফোরামের 10 জনের জায়গায় 4 জন হলেও বিশ্বাস মানে এটা করবে যে রহিম করলেও করতে পারে, কারণ মেয়েরা কখনো মিথ্যা বলে না। একটা নারীর শক্তি হলো যে আহ, তার হলো এই যে তার কথা সবাই বিশ্বাস করবে। এবং একটা পদের শক্তি হলো যে তার এই পদটা দেওয়ার ফলে সে কি করতে পারবে, তার আওতায় যারা থাকবে তাদের সাথে লিডারশিপ করতে পারবে। ধরেন আপনাদের একজনকে ক্লাস মনিটর দিচ্ছে, বা হলো একজনকে সিআর বানাইছে। তো এইটাতে সে ইয়া করলো যে আমি তুমি একটা ভুল কাজ করছো, আমি কিন্তু এটা স্যারকে বলে দিব, এবং এটা খুব অন্যায় হয়েছে, এখন তুমি আমাকে খুশি করো। মানে এই খুশিটা আবার একটা আহ, মানে যেটা আমরা বলি যে কুরুচি সম্পন্ন খুশি খুশি করানো, বা প্রেমের প্রস্তাব দিল। আহ এই জায়গাটাতে কোনো একটা ঘটনা ঘটতে হবে, এটাই হলো অপব্যবহার। হ্যাঁ, এরপরে আমরা দেখবো যৌন শোষণ বা সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন কি বলতেছে, যে বিনিময়ে যেই যৌন কাজে জড়ানো হয়, সেটাই হলো এক্সপ্লয়টেশন। তার মানে বিনিময়ে আপনার আহ, কাউকে গিভ এন্ড টেক হচ্ছে, সেটা হলো যৌনলিপ্ত কোনো কাজ হইতে হবে। যেমন ধরেন, আহ কেউ কাউকে বললো যে আমি তোমাকে প্রমোশন দিয়ে দিব, আমি তোমার পরীক্ষার কোশ্চেন দিয়ে দিব, বা হলো আহ, আমি হলো তোমাকে হলো আহ, পদবি বাড়ায় দিব, বা তোমার স্যালারি বাড়ায় দিব। এই যে এই ধরনের কথাগুলো বললো, এবং সেটার হলো বিনিময়ে হলো তুমি আমার সাথে প্রেমের সম্পর্কে জড়াও, বা তুমি আমাকে 1 রাত সময় দাও, বা তুমি আমাকে আহ আমাকে খুশি করো, বা আমাকে সময় দাও, আমার সাথে ঘুরতে চলো। এই যে বিনিময়ে যেই আচরণটা হচ্ছে, সেটাই হলো যৌন শোষণ। ঠিক আছে। আমরা ভিডিওতে প্রথমেই দেখেছিলাম যে একজন নারী কর্মী, সে হলো তার বস তাকে বলছে যে আহ, তুমি আমাকে সময় দিলা না, এবারও তোমার প্রমোশনটা হবে না। আহ, তো এই যে তাকে হলো কোনো কিছুর বিনিময়ে তার সাথে যৌন কাজে লিপ্ত হতে চাচ্ছে, এই যে কোনো কিছু করে নাই, জাস্ট মুখ দিয়ে বলছে, এতটুকুই যথেষ্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন হওয়ার জন্য। ঠিক আছে।
আচ্ছা, যৌন অপব্যবহার আর যৌন শোষণ এই দুইটা নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? যদি থাকে একটু বলেন, হ্যাঁ। কারো কোনো কোশ্চেন নেই? আপনারা কি সবাই খুব টায়ার্ড? এই ঘুমায় পড়ছে নাকি সবাই? কথা বলো না কেন? জি না স্যার, তাহলে তো আছি আমরা। কোশ্চেন নেই। ম্যাম কোশ্চেন নেই ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আহ তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছে। এখন আমরা যেটা দেখছিলাম যে যৌন শোষণ, যৌন অপব্যবহার এবং যৌন হয়রানি। এখন আমরা লাস্ট দেখবো হলো যৌন হয়রানিটা কি। যৌন হয়রানিটা হলো আহ এই যে আমি কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে কেউ কাউকে বললো যে ভাই আপনাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, আপনাকে না দেখলে ভালো লাগে না। তারপর হলো আহ, আপনি আশেপাশে না থাকলে ভালো লাগে না। এটা ততক্ষণ পর্যন্ত মানসিক নির্যাতন ছিল। হ্যাঁ, যখন স্পেসিফিক ভাবে তাকে কোনো কুরুচি সম্পন্ন কথা বললো, এই ধরেন তাকে বললো আপনি দেখতে এত হট, আপনি দেখতে এত সেক্সি, অথবা বললো যে বডির একটা নির্দিষ্ট পার্ট নিয়ে কথা বললো, বা আপনার বডি শেপ অনেক সুন্দর। এই যে যখনই সে হলো একটা কুরুচি সম্পন্ন কথা বললো বা একটা কুরুচি সম্পন্ন ছবি পাঠাইলো বা হলো কুরুচি সম্পন্ন একটা ভিডিও পাঠাইলো, তখনই সেটা হলো যৌন নির্যাতন হবে। হ্যাঁ, এটা হতে পারে শারীরিক ভাবে, হতে পারে মৌখিক ভাবে, মুখ দিয়েই জাস্ট বলছে, হলো মানসিক ভাবেও তাকে টর্চার দিয়ে বিভিন্ন কার্যকলাপে যুক্ত করছে। আবার ধরেন অনেক সময় হয় যে আহ, অনেক জায়গায় প্রতিষ্ঠানগুলো একটু অনেক বড় বড় বিল্ডিং আছে এবং নিচে আশেপাশে বাসাগুলো অনেক ছোট ছোট বাসা আছে। এরকম আমাদের কিছু কেস এসেছিল যে হলো কোনো একজন আহ, একজন ফিমেল হয়তো বা ওই বাসায় গোসল করছে এবং তাদের ছাদ নাই। তো একজন ওই যে প্রতিষ্ঠানের যে একজন পুরুষ কর্মী আছে, সে হলো জানালা থেকে সেই ভিডিওটা, আহ, সে ওখান থেকে ছবি তুলে এবং ভিডিও করে, এবং আনফরচুনেটলি এটা হলো ওই কেউ দেখে ফেলে এবং সেটা হলো অর্গানাইজেশনে এসে কমপ্লেইন করে। এই যে ছবি তুলছে কারো কনসার্ন ছাড়া, বা এই যে এরকম তাকে হলো ব্ল্যাকমেল করার জন্য বা তার সাথে লুকিয়ে দেখা, এই ধরনের আচরণগুলোকেও বলতেছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। ঠিক আছে, এই ধরনের আচরণ করা যাবে না। ঠিক প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেমন ছিল, শিশুদের ক্ষেত্রেও সেম। আমাদের প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ছিল 5টা নির্যাতন: শারীরিক, মানসিক অবহেলা, আহ বুলিং এবং যৌন নির্যাতন। সেই ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রেও সেম, যেহেতু শিশুরাও সেফগার্ডিং এবং পিএসসিএস এর আওতায় আছে। এটা হলো যে গ্রুমিং, আমরা বুলিংটা বলি না, কারণ শিশুরা কখনোই নিজে নিজে শিখে না, তারা আরেকজনকে দিয়েই শেখে। এই জন্য আমরা এটাকে গ্রুমিং বলেছি। তো এই একই নির্যাতন শিশুদের সাথেও হতে পারে এবং সেম ক্যাটাগরাইজ। তো সেই ক্ষেত্রে যে প্রতিষ্ঠান কাজ করছে যে তারা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যৌন নির্যাতনের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স। এই ক্ষেত্রে যদি কোনো প্রাপ্তবয়স্ক যদি যৌন নির্যাতন করে, সেক্ষেত্রে জিরো টলারেন্সে তার চাকরি চলে যাবে। বা যদি কোনো প্রতিষ্ঠানে রাখে, ইউনিভার্সিটিতে রাখে, তা পলিসিটা রাখে যে সেফগার্ডিং পিএসসিএস পলিসি রাখে, তাহলে যদি কোনো স্টুডেন্ট কারোর সাথে যৌন নির্যাতন করে বা পিএসসিএস এর আওতায় যে যৌন শোষণ, অপব্যবহার বা হয়রানি করে, তাহলে জিরো টলারেন্সে সে তার মানে বহিষ্কার করা হবে তাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে কি বলছে, এই 5টা নির্যাতনের যদি আপনি একটা নির্যাতন একবারই করেন একটা শিশুর সাথে, সেই ক্ষেত্রে প্রথমবারই জিরো টলারেন্স একটা কর্মস্থলে। আর
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেই যৌন নির্যাতন ছাড়া যেই বাকি 4টা নির্যাতন আছে, ওই 4টা নির্যাতনে ওইটা মেজর আর মাইনর একটা মেজার করা হয়, যে আসলে ধরেন আম, একজন স্টুডেন্ট একটা স্টুডেন্টকে একটা থাপ্পড় মারলো, ঠিক আছে। আর আরেকটা ঘটনা হলো আরেকজন স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টকে এমন মাইর দিল যে সে হসপিটালাইজড হইলো। এখানে মেজরটা হলো যে হসপিটালে নিয়ে গেল, এটা মেজর। আর মাইনর হলো যে তাকে একটা থাপ্পড় দিল। দুইটাই কিন্তু অপরাধ, হ্যাঁ। সেই ক্ষেত্রে যাকে থাপ্পড় দিল তার ক্ষেত্রে হয়তো বা তাকে বললো যে তাকে 1 মাসের জন্য সে রাস্টিকেট করলো, বা 1 মাসের জন্য তাকে ইয়া করা হইলো, বহিষ্কার করা হইলো। আহ, বা হলো আহ, চাকরি থেকে তাকে চ্যুত করা হলো 1 মাসের জন্য, 6 মাসের জন্য, এরকম একটা টার্মস আছে, হ্যাঁ, কর্মস্থলগুলোতে। কিন্তু দ্বিতীয়বার যদি ওই প্রতিষ্ঠানের যেই আহ, আহ, কর্ম মানে একদম নির্বাহী যিনি থাকেন, তিনি চাইলে তাকে দ্বিতীয়বার সুযোগ দিতে পারে, হ্যাঁ। আহ, কিন্তু যদি মেজর হয়ে যায় সেক্ষেত্রে প্রথমবারই জিরো টলারেন্স, যে একটা স্টুডেন্ট বা একটা কর্মী একজনকে হলো এমন মাইর দিল যে হসপিটালাইজড, সেক্ষেত্রে প্রথমবারই চাকরি চলে যাবে, ঠিক আছে। কিন্তু নর্মালি যদি মাইনর হয় তাহলে যৌন নির্যাতন বাদে বাকি যে 4টা নির্যাতন আমি বলছি, শারীরিক, মানসিক, অবহেলা এবং বুলিং, প্রথমবার হলো তাকে কিন্তু শাস্তি সবাইকে পেতেই হবে। এরপরে সে হলো ওই সার্টেন টাইমটা চলে যাওয়ার পরে সে হয়তো বা আরেকবার চাকরিতে সুযোগ পাবে। এবং দ্বিতীয়বারও যদি সে হলো মানে আমি আইরিন, আমি চিন্তা করলাম যে আমাকে দ্বিতীয়বার সুযোগ দিচ্ছে, তার মানে ইএসডিও তে নিশ্চয়ই আমাকে দরকার। আসলে যে আমার চাকরি দরকার সেটা না, ইএসডিওরই আমাকে দরকার, হ্যাঁ। তা আমি কি করলাম, আমার চরিত্র আর চেঞ্জ করলাম না। আমি এতদিন হলো মিস্টার রহিমকে বিরক্ত করছি, এখন মিস্টার করিমকে বিরক্ত করা শুরু করছি, হ্যাঁ। তো এরকম এই যে যদি দ্বিতীয়বার তাকে দেখা হয় তাহলে দ্বিতীয়বার আর তাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, জিরো টলারেন্সে তার চাকরি চলে যাবে। তখন মেজর মাইনর কোনো কিছুই দেখা হবে না, সরাসরি তার চাকরি চলে যাবে। কিন্তু যৌন নির্যাতনের ক্ষেত্রে যেটা আমরা বলতেছি পিএসিএইচ, এই রিলেটেড যদি একবার মুখ দিয়ে শুধু বলছে আপনি দেখতে অনেক হট, আহ সেই ক্ষেত্রে কর্মস্থলে জিরো টলারেন্সে তার চাকরি চলে যাবে। শিশুদের ক্ষেত্রে কি বলছে, শিশুদের ক্ষেত্রে প্রতিষ্ঠানরা বলছে যে কোনো শিশুর আপু মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা একটু অপেক্ষা করব। তোমরা আজকে কম কেন? সেদিন 80 জন 84 জন ছিল, আজকে কম কেন? স্যার অনেকজনই ছিল, এখনো অনেকজন লিভ নিছে। কেন? অনেকের ঘুম পাইছে, অনেকের খিদা লাগছে স্যার। তো তোমরা যে আজকে 9:30 ক্লাস, আগে থেকে খেয়ে বসে থাকবা না? আর ক্যামেরা অফ করে তো খেয়ে খেয়ে শোনা যায় নাকি? আচ্ছা, যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে উপস্থাপন করছি এটা খুবই একটা ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে আমরা জেন্ডার বা জেন্ডার সোশিওলজি পড়ে আমাদের মূল যে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, সেই প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটাই হলো আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলতেছি সেটা। কারণ আমরা জেন্ডার সোশিওলজি বা সোশিওলজি অফ জেন্ডার এটা পড়ে আসলে আলটিমেটলি আমরা কি করব, তাই না? এটা আমাদেরকে কি উপকারে দিবে? যে সকল বিষয় বা ইস্যুগুলো আমাদেরকে মূলত আমাদের পরবর্তী কর্মজীবন বলো বা আমরা যেখানে আমরা আসলে মানে পরবর্তীতে আমরা যেখানে বর্তমানে যেখানে আছি এবং পরবর্তীতে যেখানে আমরা থাকি না কেন, সেখানে
আমাদের যে মূল বিষয়টা যেটা আসলে কাজে দিবে সেটাই হলো আজকের এই বিষয়টা, ইস্যুটা। সেটা নিয়ে আমরা আজকে আলোচনা বা তোমাদের সামনে উপস্থাপন করেছি। এটা কিন্তু তোমার এত সহজে তোমরা পাচ্ছ, এটা কিন্তু এত সহজেই আসলে পাওয়ার বিষয় না। অনেক অর্গানাইজেশন তোমার উম, এটা তোমার অনেক করেই, গবেষণা করেই কিন্তু এই সকল বিষয়গুলো উনি উপস্থাপন বা তুলে নিয়ে আসতেছেন। এবং এই সকল বিষয়গুলো তোমার ইউএন বা অন্যান্য যে তোমার আইএনজিও গুলা সেখান থেকেও তোমার, এবং বাংলাদেশ ন্যাশনাল গভর্নমেন্টের সেখান থেকেও তোমার তারা রেটিফাই করার কি। আলটিমেটলি দেখো, বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু অলরেডি উনি যে বিষয়গুলো বলছেন সেগুলো কিন্তু আমরা দেখি। কিছুদিন আগে আমরা দেখলাম তোমাদের এক ক্লাস, মানে এক সহপাঠী, যে তোমার তারও যে চোখ পুরো একেবারে কি অবস্থা দেখছো তোমরা খেয়াল করে, তাই না? সে বিষয়টা কিন্তু অলরেডি চলে আসছে, তাই না? সেটা কিন্তু আমরা দেখে ফেলছি। জি স্যার। তারপরে তোমার দেখো, সেটা আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো বা কিভাবে করব সেটাও কিন্তু আমরা বুঝে ফেলছি। তারপরে দেখো, আমাদের গত ডিসি স্যারের আমলে কিন্তু অনেক ছেলেরা তোমার এরকমও নজির আছে যে আত্মহত্যা করছে। কেন? তোমার ভরা মজলিসে তোমার স্যার হয়তো বা তার পিতামাতা বা তাদেরকে তোমার সেভাবে বুলিং করছেন। এবং সেই সব ইস্যুগুলা, কোন ইস্যুগুলা তোমার আসলে আমরা নিয়ে আসবো, কনসিডারেশনে আমরা নিয়ে আসবো। এবার দেখো, এটা আমাদের কি কাজে লাগবে। দেখো, এরপরে যখন তুমি যে কোনো একজন প্রফেশনাল হবা, ধরো এই যে সেদিনের যে সঞ্জয় বা তোমার যে মাসুদ, তারা যে যে তোমার একেবারে চোখে যে আঘাতটা করছে, সেটা কিন্তু তোমার তদন্ত কমিটি হয়েছে, তারপরে তোমার শৃঙ্খলা কমিটি, তাই না? সেখানে এখন সেই কমিটি তাদের উপরে তোমার বিচারের দায়ভার দিছে, তারা কিভাবে কোন নীতিতে তোমার তারা বিচারটা করবে, সেটাই কিন্তু আজকে আমরা শিখছি আর কি। সেই বিষয়টাই আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন। এবং এর পাশাপাশি আমাদের কোর্সে যেটা একাডেমিক বিষয়, সে একাডেমিক বিষয়ে কিন্তু আমরা আমাদের যে বিভিন্ন টার্মস কনসেপ্ট সেটা আমরা আমরা শিখছি। এখন তোমাদের জন্য এগুলো আমি আয়োজন করতেছি, তোমাদের সেভাবে প্রস্তুত থাকা উচিত। বিশেষ করে আমি অ্যাটেন্ডেন্সের উপরে খুবই মনোযোগী দেই, মনোযোগ। আমি সেদিন তোমার একটা হলো ওরকম, আমার খুবই ক্ষুধা লাগছে, তখন কি করবো? আমরা তো এখন শুনতেছি, আমি খাচ্ছি আর শুনতেছি, সমস্যা তো নাই। আমার তো সবাই তো ভিডিও অফ, আমি তো তোমাদের কারোকে ভিডিও অন করতেও বলি না। যাই জি হোক, স্যার। এই যে যে বিষয়গুলো, এগুলা তোমরা খুবই খেয়াল রাখবা। আর আমি তো দেখি আপু কি আসতে পারবেন কিনা, না হলে আমরা, তাহলে যদি তো হয় আমরা শেষ করব। স্যার আপনাকে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে চাইলাম স্যার, কালকে কি আমাদের ক্লাস হবে? কালকে তোমরা কি বলো, হবে? স্যার হচ্ছে আইরিন পারভিন ম্যামও ক্লাস নিচ্ছে না, নোমান আর তারপর আনিস স্যারও ক্লাস নিচ্ছে না। ও, আমি না নিলে তোমাদের ছুটি হয়, জাতীয় ছুটি, তাই? জি স্যার। এমনি কথা বলে না, এখন বলতেছে জি স্যার। আর তোমরা জিজ্ঞাসা করলে কেন কথা বলো না? এটা তো তোমার আমাদের জন্য লজ্জার না? গেস্ট হিসাবে যারা আসবে, তোমরা যারা, তোমাদের খুবই ক্ষুধা লাগছে, খাবারটা নিয়ে খাইতে বসো। আর শোনো, মনোযোগ দিয়ে শোনো, এই বিষয়গুলা অনেক টাকা পয়সা দিয়ে অনেক অর্গানাইজেশন পায় না, এবং তারা কিন্তু এগুলা নিয়ে অনেক টাকা খরচ করে তারপরে হলো তোমার করে, কিন্তু তোমরা সহজেই পেয়ে যাচ্ছ। এটা একটা বিষয়। সুতরাং তোমার এগুলা খুবই গুরুত্বের সাথে দেখে তোমাদের, এবং আমরা তো শিখতেছি, তাই না? আপু আপু মনে হয় চলে আসছে। হ্যাঁ, আমি সত্যি দুঃখিত। ইলেকট্রিসিটি চলে গিয়েছিল এই গরমের কারণে, দেখা যায় যে চলে যায়। আমি মানে আমার প্রথমে উচিত ছিল হটস্পটটা ইয়ে করে দেওয়া। আচ্ছা, এই ক্ষেত্রে কি হলো এখন দেখতে পাচ্ছেন আপনারা? জি আপু, জি দেখা ম্যাম। যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা যেটা বলছিলাম যে শিশুরা হলো গুড টাচ ব্যাড টাচের যে বিষয়গুলো থাকে, সেই শিশুরা এই জায়গাগুলো কি আমি স্কিপ করেছিলাম নাকি আরো আগে আমি ইয়ে করেছিলাম? এখানেই হবে মনে হয় আপু, এর আগের স্লাইডটা আমরা ছিলাম এখান থেকে। এটা হলো যে আমরা 1,000 শিশুকে নিয়ে একটা সার্ভে করেছিলাম। তাদের গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে জানতে চেয়েছিলাম তাদের কাছে, যে তাদের তাদেরকে কোন জায়গায় ধরলে তাদের কাছে মনে হচ্ছে যে তারা খারাপ মনে করতেছে বা তারা হলো এটাকে পছন্দ করতেছে না। এই বিষয়গুলো তাদের সাথে আমরা আলোচনা করি।
এটা আমরা আলোচনা করেছিলাম হলো 7 বছর থেকে 14 বছরের যারা আছে এই পর্যন্ত বয়সের সীমাটা আমরা রেখেছিলাম। তো সেই ক্ষেত্রে আহ শিশুরা বলছে যে হলো তারা ব্যাড টাচ বলছে যে এই যে ঠোঁটের চারপাশ, বুকের চারপাশ, নাভির চারপাশ, যৌনলিঙ্গ, পশ্চাৎ, এই জায়গাগুলোকে তারা হলো বলতেছে যে এই জায়গাগুলো এটা কখনোই ছোঁয়া যাবে না বা এটা তারা পছন্দ একদমই না। তার পাশাপাশি এখানে দেখেন আহ, এখানে আছে যে আই ডোন্ট লাইক, এটাকে হলো পেস্ট কালার করা হয়েছে। যে তারা আরো পছন্দ করে না যে তাদের কেউ মাথায় হাত দিলে, তাদের গালে কেউ হাত দিলে, তাদের ফেসে কেউ হাত দিলে, বা হলো তাদের এই গলায়, আহ, তাদের শোল্ডারে, এই ঘাড়ে, আহ, তারপর আপনার কোলে নিয়ে বসাইলে, আহ, এগুলা তারা অনেকেই পছন্দ করতেছে না। হ্যাঁ, আহ, শুধুমাত্র তারা দেখেন একটা গুড টাচ, একটা এই যে এখানে গ্রিন কালার, একটা জায়গায় তারা বলছে যে হাত ধরাটা, এটাকে তারা গুড টাচ বলতেছে। আবার অনেক শিশু আছে এটাতে যখন সার্ভে করা হয়েছে এটাতে আসছে যে আমাদের 70% শিশু বলছে যে এটাকে গুড টাচ, কিন্তু ওই 30% শিশু আবার কিন্তু এটাকেও গুড টাচ পছন্দ করতেছে না। তো সেই ক্ষেত্রে কোনো শিশু দেখলেন যে আপনি কর্মস্থলেই হোক বা আপনার রিলেটিভ বাদে, আপনি রিলেটিভ বলতে গেলে কি একদম ক্লোজ রিলেটিভ, যে আপনাদের তো কারো এখানে মানে সন্তান হওয়ার পসিবিলিটি খুব কম, বা হলো কয়েকজনের থাকলেও থাকতে পারে, সেই ক্ষেত্রে সবার নেই। তা আপনাদের দেখা গেছে আপনার বোন আছে বা বোনের বেবিরা আছে, এই পর্যন্তই আপনারা হলো একটু থাকবেন। বাহিরের কোনো শিশুর সাথে দেখা গেল তাদের গালে হাত দেওয়া, মানে আমাদের কর্মস্থলে এটা একদম ম্যান্ডেটরি, যেটা মানতেই হবে যে আমরা কলিগের শিশুকেও কোলে নিতে পারবো না। যদি এবং নিতে পারবো যদি সেই শিশু আসতে চায় এবং শিশুর সাথে সে কলিগও দিতে চাচ্ছে, মানে দুইজনই দিতে চাচ্ছে যে ঠিক আছে শিশুকে নাও। আমরা অনেক সময় হয় না, খুব ক্লোজ কলিগ আসছে তো তাদের সন্তানকে কোলে নিতে চাই, সেই ক্ষেত্রে শিশু যদি আসতে না চায় এবং বাবা মা দিতে চাচ্ছে, শিশু আসতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার হাত তুলে নিতে হবে। আমরা হাত তুলে নেই যে ওই শিশুকে আমরা নিতে পারবো না। দেখা গেল শিশুও আসতে চাইলো, বাবা মাও রাজি হইলো দেওয়ার জন্য, কিন্তু আমরা ওই বাবা মার চোখের বাহিরে তার সন্তানকে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, এটা হলো মেন্ডেট, এটা আমরা এটা মানতেই হবে। তো এই ক্ষেত্রে শিশুরা খুবই সেনসিটিভ, এবং তাদের সাথে এরকম আচরণ আমরা কেউই করতে পারবো না যে তাদেরকে কোলে নিয়ে বসা। আপনাদেরকে মোটামুটি আমার সেশন একদম শেষ পর্যায়ে। তো আমি শাস্তি নিয়ে প্রথমেই আলোচনা করেছি যে পিএসসিএস রিলেটেড ঘটনা ঘটলে প্রথমেই জিরো টলারেন্স। হ্যাঁ, সেই ক্ষেত্রে কর্মস্থলে যখন আপনারা যাবেন তখন দেখবেন যে এই বিষয়গুলো আরো যে আমরা কোনো কলিগের সাথে একা কোনো রুমে বসে গল্প করতে পারি না বা একা কাজও করতে পারি না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যাতে আরো কয়েকজন থাকে, বা হলো যদি কাজ করি তাহলে দরজা জানালা সব খোলা রাখতে হয়। আবার ধরেন যে সন্ধ্যার পরে কোনো নারী কর্মী আহ, অফিসে হলো দীর্ঘক্ষণ থাকতে পারবে না, আর যদি থাকে তাহলে অবশ্যই আরো একজন দুইজন নারী কর্মী ওখানে থাকতে হবে। হ্যাঁ, আহ, এরপরে রিস্ক অ্যাসেসমেন্ট আমরা একটা করি যে প্রতিটা প্রজেক্ট যখন হয়, বা যদি হলো আপনাদের যেমন স্টুডেন্টরা যখন ভর্তি হয় তখন এই ফ্যাকাল্টিদেরকে এই রিস্ক অ্যানালাইসিসটা করতে হয় যে স্টুডেন্টরা আসলে কি ধরনের রিস্ক আসতে পারে এবং এটা মিটিগেশন করা। এই যে এটাকেই রিস্ক অ্যাসেসমেন্ট বলতেছে। হ্যাঁ, যে যেমন ধরেন স্টুডেন্টরা আসবে, আসার পরে তারা হলো তাদের বসার জায়গার সমস্যা হতে পারে, তার মানে সিটের একদম পর্যাপ্ত সিটের, যতগুলো স্টুডেন্ট আসবে সেটা বসারও একটা অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। এবং ছেলে মেয়ে হয়তো বা অনেক প্রতিষ্ঠানে আছে ছেলে মেয়ে একসাথে বসে, আবার অনেক প্রতিষ্ঠানে আছে যে ছেলেরা আলাদা পাশে বসে মেয়েরা আলাদা পাশে বসে। এটা ডিপেন্ড করে আসলে ওই ওয়েদারের উপর, এটা খুব মেন্ডেট না। তো এরকম অনেক ধরনের রিস্ক হইতে পারে, সেটারও আবার মিটিগেশন করা, এটাকে রিস্ক অ্যাসেসমেন্ট বলতেছে। তো এরকম যখন ঘটনাগুলো ঘটে তখন আপনারা হুইসেল ব্লো করবেন। সেক্ষেত্রে আপনাদের যাদেরকে বিশ্বস্ত টিচার মনে হচ্ছে তাকে গিয়ে জানাবেন যে আমার সাথে অমুক এরকম ঘটনাগুলো এরকম আচরণ করতেছে। তাহলে হয়তো এই যে বুয়েটের সবাই একটা নিউজ শুনতে পেয়েছেন না, যে এটা বেশ
কিছুদিন আগের একটা ঘটনা যে একটা স্টুডেন্টকে একদম পিটিয়ে তাকে মানে মেরে ফেলা হয়। তো সারা জীবন হলো বাবা মা এত কষ্ট করে অনেক ত্যাগ করে হলো ওই বাচ্চাকে অত দূরে পড়াইছে। আহ, ওইটাতেও না, যে কোনো একটা প্রতিষ্ঠানে তাকে পড়াশোনা করাচ্ছে, তো তার পুরো ভবিষ্যৎ শেষ করে দেয় হলো এই আমাদের মতোই হলো কিছু ছেলে মেয়ে। তো এরকম ঘটনা কিন্তু একদিনে হয় নাই। দেখা গেছে ওই স্টুডেন্ট হয়তো আগে থেকে একটু র্যাগিং দেওয়া শুরু করছে, বা আগে থেকেই তাকে হলো অনেক ধরনের কথা বলছে, সেগুলোকে হয়তোবা সে ভয়ে ভয়ে কাউকে জানায় নাই। তো এরকম ঘটনা ঘটার আগে আপনারা আপনাদের টিচারদের সাথে, এখন তো টিচাররা অনেক ফ্রেন্ডলি হয়, আপনারা টিচারদের সাথে শেয়ার করেন। আহ, এবং এটা এমন ভাবে করবেন একজন বিশ্বস্ত টিচার বা হলো আমি যে ভাইয়াকেও রিকোয়েস্ট করবো যে যেহেতু এই প্ল্যাটফর্মে যারা আছে আপনারা হলো আমি জানি যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানেই থাকে এরকম, তো যখন কর্মস্থলে আসবেন এরকম ম্যান্ডেটরি আপনাদের পেয়ে যাবেন অটোমেটিক। আর যদি না পান তাহলে গিয়ে ওই কর্মস্থলে প্রথমেই বলবেন যে এইখানকার সেফগার্ডিং বা জেন্ডার পলিসি আছে কিনা এবং কাকে আমরা কমপ্লেইন করব। এটা হলো আপনার একটা অধিকার। আপনাকে যায় বলবেন যে এটা আমার অধিকার, আমি জয়েন করার পূর্বে আমি জানতে চাই, আমি যদি এই প্রতিষ্ঠানে আসার পরে কোনো ধরনের নির্যাতনের শিকার হই, কাজের বাহিরে যদি আমি নির্যাতনের শিকার হই, তাহলে আমি কোথায় জানাবো। এটা আপনি নিজে থেকে জেনে নিবেন কোনো কর্মস্থলে যোগ দেওয়ার পরে পরেই। হ্যাঁ, তো আমরা একটা ছোট্ট ভিডিও দেখে আমাদের আজকের ইয়াটা শেষ করব। আমরা সবাই শাস্তিটা জানলাম, এবং এটার যখন একটা কমপ্লেন আসে আমাদের কাছে, আহ, তো আমরা হলো 3 দিনের মধ্যে একটা প্রিলিমিনারি ফ্যাক্ট ফাইন্ডিং বের করি যে আসলে ঘটনাটা কি ঘটেছে। তো 3 দিনে আমরা আসলে কোনো সত্যতা পাই না। আমরা সর্বোচ্চ 15 থেকে 28 দিন পর্যন্ত সময় নিতে পারি। এই 28 দিন পরেও যদি চলে যায় সেক্ষেত্রে আমাদের জবাবদিহিতা করতে হয় আমাদের নির্বাহী পরিচালকের কাছে। এটা প্রতিটা প্রতিষ্ঠানে একই পলিসি। হ্যাঁ, যে সেখানে নির্বাহী পরিচালককে জানাইতে হয় যে কেন এত লেন্দি হচ্ছে এই ইনভেস্টিগেশনে, এবং হলো যে কমপ্লেন করছে তাকেও আমাদেরকে জানাই দিতে হবে বা জানাই দিতে হয় যে তার যেই অভিযোগটা সেটা বর্তমানে কেন লেট হচ্ছে। হ্যাঁ, তো যেটা প্রতিষ্ঠানে থাকে আমাদের এগুলো থাকে যে 24/7 ওই নাম্বারটা ওপেন থাকবে, যেটা আমাদের ডিপার্টমেন্ট আমরা দেখছি মানে ইএসডিও থেকে। আর অন্যান্য যত অর্গানাইজেশন আছে তাদেরও নিজস্ব হলো একটা রুলস আছে। সেই ক্ষেত্রে হলো প্রতিষ্ঠান দেখে না যে হলো কোনো মানে প্রমাণ হওয়ার দরকার নাই, কোনো আপনার প্রমাণ বা সাক্ষী জোগাড় করার দরকার নাই, আপনার নিশ্চিত হওয়ার কোনো দরকার নাই যে সে পলিসি ভায়োলেট করছে কিনা। আপনার মনে হয়েছে সে আনইথিক্যাল কোনো অ্যাক্টিভিটিস করছে, আপনার প্রথম কাজ হবে যে আপনি রিপোর্ট করেন। রিপোর্টটা বিভিন্ন ভাবে করা হইতে পারে, ফোনের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে, অথবা লিখিত রিপোর্ট আমাদের ফরম্যাট আছে, বা ফোকালকে সরাসরি বলতে পারে, বা অথবা মেইলে জানাইতে পারে। এটা হলো আমাদের হটলাইন নাম্বার, এটা আপনাদের দরকার নাই। এরকম একটা হটলাইন নাম্বার থাকে প্রতিটা জায়গায়, সেটা হলো এখানে আবার আমাদের ওপেন করে লিখে দিতে হয় যে এটা 24/7 ওপেন থাকবে। হ্যাঁ, মানে কোনো শুক্রবার নাই, কোনো ঈদের দিন নাই, কোনো ছুটির দিন নাই, রেগুলার হলো এই নাম্বারটা অন থাকে। রাত 2টা নাই, 3টা নাই, এরকম আমাদের অনেক কেস আসে যে আহ, আহ, মানে আপনার শুক্রবার বা ছুটির দিনও আমাদের অনেক কমপ্লেইন আসে। আপনাদের প্রথম কাজ থাকবে যে যখন কোনো প্রতিষ্ঠানে যাবেন, আপনারা যদি দেখেন যে আপনার সাথে হচ্ছে না কিন্তু আরেকজনের সাথে হচ্ছে, অবশ্যই ভয়েস রেজ করেন। কারণ আমরা আশা করি আপনারা একদিন লিডারশিপের বিভিন্ন জায়গায় থাকবেন, এবং আপনাদেরকে দিয়েই অনেক কিছু চেঞ্জ হবে। আমাদের যে আমরা যে নোংরা মেন্টালিটি নিয়ে আছি, আমাদের অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারবো। অথবা আপনাদের শাসনে আমরা অনেক কিছু মানে যেগুলো আমাদের নোংরা বিষয়গুলো আছে ওগুলো আমরা ত্যাগ করতে বাধ্য হব, এটা আমরা বিশ্বাস করি। এবং আপনারা খুব ভালো জায়গায় থাকবেন এটা আমি বিশ্বাস করি। তো আমরা যেটা দেখছিলাম যে আমাদের লাস্ট একটা ভিডিও দেখেই আমরা আজকের মতো আহ ইয়াটা শেষ করবো এবং ভাইয়ের কাছে ক্ষমা করি। আচ্ছা।
পূর্বের মতো ভিডিওটা সবাই দেখতে পাই এবং আমরা কি ভিডিওটা দেখতে বা শুনতে পাচ্ছি? জি ম্যাম। ওকে। আচ্ছা, তোমার প্রমোশনের ব্যাপারটা আমি সিরিয়াসলি লুক আফটার করছি। কি খুশি তো? চলো সন্ধ্যায় বের হই। স্যার, আপনার ওয়াইফও কিন্তু চাকরিজীবী। মানে? আপনি কি চান আপনার আপনজনও এভাবে যৌন হয়রানির শিকার হোক? আর বিবেকহীনতা নয়, এই ঘৃণ্য অপরাধ থেকে বিরত থাকুন। জনসচেতনতায় স্কয়ার গ্রুপ। নবনী, দরজাটা খোলো তো মা। আমি কাজ করছি। একটা কথাও যদি মেয়েটা শোনে। আর তুমিও তো দরজাটা খুলতে পারতে, তাই না? বসে বসে পেপার পড়ছি, সব কাজ আমাকে করতে হয়। এই সাব্বির, এতদিন পর মনে পড়লো ভাবি, আমাদের। আমি কতদিন ধরে বলছি, ওরই তো সময় হয় না। নবনী কই? নবনী, আমার মেয়েটা এত আনসোশ্যাল হয়েছে না। তোমরা বসো, আমি নিয়ে আসছি। আসলে হয়েছে কি জানো, নবনী না অকারণেই সাব্বিরকে ভয় পায়। সাব্বির? ওকে তো একটা পিঁপড়াও ভয় পায় না। আরে আমিও তো তাই বলি। নবনী, এসব কি নবনী? সাব্বির চাচুকে তুমি দেখো না আগে? আসো। আমি সাব্বির চাচুর কাছে যাব না। সাব্বির চাচু আমাকে অনেক ব্যথা দেয়। মানে? একদিন তুমি নানুকে দেখতে গিয়েছিলে, তখন সাব্বির চাচু আমাকে অনেক ব্যথা দিয়েছে। বাংলাদেশে যৌন নির্যাতনের শিকার শিশুদের প্রায় 2/3 বেশি আক্রান্ত হয় তাদের কাছের মানুষের দ্বারা। আপনার শিশুর পারিবারিক সুরক্ষা নিশ্চিত করুন, তার সাথে কথা বলুন, তোলো আওয়াজ, ভাঙো নীরবতা, রুখে দাঁড়াও। ইনিশিয়েটেড বাই গুড লাক স্টেশনারি। আরে মামুনি, কত বড় হয়ে গেছো। চাচা, হাতটা সরান। নিপীড়নকারী যেই হোক, প্রতিবাদ করুন, পরিবারকে জানান। কিশোরী কন্যার কথা শুনি, বিশ্বাস করি, পাশে থাকি। এই পর্যন্ত ছিল আমাদের গুলো। তো আমি লাস্টে যে কথাটা আপনাদেরকে বলবো, যে আপনাদের বাসায় যে শিশুরা আছে তারা খুবই মাসুম। তাদেরকে গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে অবগত করেন, যে তাদের 5টা স্পর্শকাতর জায়গা আছে, যেটা আমি প্রথমেও বলেছি, ঠোঁট, একটা মানুষের বুক, নাভির চারপাশ, যৌনলিঙ্গ এবং পশ্চাৎ। এই 5টা জায়গা তাদেরকে বলেন। আপনি ভাবলেন যে আমি মেয়ে হয়ে আমার ভাগিনাকে কিভাবে বলবো, বা আমার ভাইকে কিভাবে বলবো, বা ভাবছেন আমি ছেলে হয়ে আমার ভাইকে বা বোনকে কিভাবে বলবো। তো যখন আপনার বোন বা আপনার ভাই বা আপনার ভাগিনা ভাগ্নি কোথাও থেকে এরকম হ্যারেজের শিকার হয়ে আসবে, তখন কিন্তু সে আপনাকেও বলবে না। কারণ আপনি লজ্জায় যেমন তাকে বলেন নাই, তারও একটা লজ্জা আছে, সেও আপনাকে কখনো বলবে না। এবং এটার জন্য সাফারার কিন্তু সেও সারা জীবন হবে এবং আপনিও হবেন। সেজন্য যখন আমরা কি করি, আমরা যারা মানে বাংলাদেশে থাকি, আমরা ফ্যামিলির সাথে ডিসক্লোজ হতে চাই না, বা ফ্যামিলিয়ার একটা বিষয় যে এটা কোনো, মানে এই বিষয়টাকে এতটাই আমরা করে রাখি যে ছেলে মেয়েদের সাথে কখনোই শেয়ার করতে চাই না। এই বিষয়গুলো পারিবারিক ভাবে আলোচনা করেন। যখন দেখবে যে এটা ফ্যামিলিয়ার একটা বিষয়, তখন দেখবেন যে তারা যখন প্রথমবারই কোনো একটা করলো, এই যে সাব্বির নামে যারা কালপিট আছে, যে প্রথমেই কিন্তু তাকে যৌন হয়রানি করে নাই, তাকে দেখা গেছে বিভিন্ন ভাবে চকলেট দিচ্ছে বা আকার ইঙ্গিতে করছে, তখনই সে কিন্তু বুঝে যাবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো পারিবারিক ভাবেও আমরা যেমন আলোচনা করব,
এবং যে প্রতিষ্ঠানে থাকবো সেই প্রতিষ্ঠানেও আমরা এই বিষয়গুলো নিয়ে সোচ্চার হব। তো আমরা প্রথমেই একজন স্টুডেন্টের কাছ থেকে জেনেছিলাম যে সেফগার্ডিং হলো বিভিন্ন নির্যাতন, পাশাপাশি যে হারাম যে অ্যাক্টিভিটিস গুলো হয়, আসলে হারাম হালাল এই বিষয়গুলো না, বিষয়গুলো হলো যে আপনি চলার পথে আনএথিক্যাল ভাবে কোথাও নির্যাতনের শিকার হচ্ছেন কিনা। যদি এই ধরনের নির্যাতন হন, শারীরিক, মানসিক, যৌন নির্যাতন, বুলিং, অবহেলা, তাহলে এটা সেফগার্ডিং। এবং যদি আপনি যৌন রিলেটেড কোনো কিছু হচ্ছেন, তাহলে এটা সেফগার্ডিং এর পাশাপাশি এটা পিএসিএইচ। এই পর্যন্তই। আমি জানি না কেমন ইয়ে করেছে, কারণ আমি স্টুডেন্টদেরকে কখনোই দেইনি, এটা আমার ফার্স্ট হলো এর মানে সুযোগ হয়েছে। তারপরও যদি কোনো ভুল বা আমার কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নোমান ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা আসলে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখতে পারলাম। বিশেষ করে আমিও কিন্তু নতুন অনেক কিছু শিখলাম। আশা করি আমরা সবাই শিখতে পারছি। আপু, আপনি যদি অনুমতি দেন, আমরা মনে হয় সর্বোচ্চ একটা বা দুইটা প্রশ্ন নিতে পারি, যদি এদের কোনো কিছু জানার থাকে আর কি। যদি এদের একটা আমরা যদি হ্যাঁ, তোমাদের যদি কারো কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে বলো, আর যদি না থেকে থাকে তাহলেও সেটাও বলবা। যেহেতু অনেক রাত হয়ে গেছে আপু, আমার কাছে মনে হচ্ছে যে আপু হয়তোবা এই ট্রাভেলে আছেন, হয়তোবা ঢাকা অফিসে, অথবা পেছনের পর্দা দেখে আমার মনে হচ্ছে আর কি। যাই হোক, সেই হিসেবে তো আপনি আসলে কষ্টে আছেন। আচ্ছা দেখো, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে দ্রুত একটু করো। কি তোমাদের কি কোনো প্রশ্ন নাই কারো? স্যার মনে হয় না কারো কোনো প্রশ্ন আছে, আমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারছি স্যার। ম্যামকে অনেক ধন্যবাদ। যে আমার কাছেও সেটা মনে হচ্ছে। আসলে আপু যেভাবে একেবারে বিস্তারিত প্রতিটা পয়েন্টে পয়েন্টে শুরু থেকে একেবারে পয়েন্ট আউট করে বলতেছিলেন, আমার কাছে মনে হয় নাই যে আমাদের এর বাইরেও কোনো প্রশ্ন থাকতে পারে। যাই হোক, আমরা উম আসলে এই যে বিষয়গুলো, এটা আমরা যে এক্সিলেন্ট যে বিষয়গুলো, এটা কিন্তু তোমার অনেক প্রতিষ্ঠান কিন্তু অনেক টাকা দিয়েও তোমার কিন্তু এই বিষয়গুলো এরকম ভাবে এত সহজে কিন্তু আমরা অ্যারেঞ্জ করতে পারি না, যেটা তোমরা খুবই সহজে এবং আপুর যেটা বদান্যতা, যেটা বিশেষ করে আপু আমাদেরকে সময় দিচ্ছেন, সেটার কারণে আমরা শুনতে পারছি। আমাদের সকলের পক্ষ থেকে আপুর জন্য শুভকামনা থাকলো এবং অনেক অনেক কৃতজ্ঞতা। তাহলে আমরা কি এখানে শেষ করতে পারি নাকি আপু? আমাদের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং কৃতজ্ঞতা থাকলো। আমাদের গোপালগঞ্জে আসবেন, বেড়াতে আসবেন। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ থাকার জন্য। আমি একটু যদি ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট করি যে আমরা যদি একটু ছবি নেই, কারো কোনো প্রবলেম আছে কিনা, মানে এটা হয়তো বা আমাদের ফেসবুক পেজে বা হলো আমরা পাবলিশ করবো, আচ্ছা এটা তোমরা, আপনাদের হ্যাঁ তোমরা যারা একটু এসে আসো, একটু ফর্মাল হয়ে একটু ক্যামেরাটা অন করার চেষ্টা করো, আমরা একটা ছবি নেই। করতে হবে না ভাইয়া, মানে যেভাবে আছে জাস্ট হলো যদি আপনি আমাকে এটা একটু প্রোভাইড হ্যাঁ করতেন যে স্টুডেন্টদের ওই যে লিস্ট যে ইয়াটা আছে, জাস্ট হলো এভাবেই জি। আপনার কিছু স্ক্রিনশট আমি নিতে পারছি না এই ইয়া থেকে, এটা একটা আচ্ছা নতুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমি নিচ্ছি, আর তোমরাও নিয়ে ওটা একটু শেয়ার করে দিও। আর তোমরা আগে তাহলে, এরা যেহেতু ক্যামেরা অন করছে কেউ কেউ, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, এই আর কি। ধন্যবাদ সবাইকে। যে যেখানে থাকবেন ভালোভাবে থাকবেন, প্রচন্ড গরম, প্রচুর পানি খাবেন, এবং ঠাকুরগাঁয়ে আসলে অবশ্যই ইএসডিও তে আপনাদের সবাইকে হলো আমরা ইনভাইট করলাম। এবং হলো যদি কর্মজীবন শুরু করবেন যখন,
আমরা আশা করব যে আপনাদের এখান থেকে আমরা ইএসডিও তে অনেককেই দেখতে পাবো। আহ, তো যে হলো আপু, ইনশাল্লাহ এই হবে। আমাদের ইতিমধ্যে আপনি জেনে খুশি হবেন যে আমরা আমাদের কমিটি অফ কোর্সেস, যেখানে আমরা আসলে সিলেবাসটা প্রণয়ন করা হয়, সেখানে একজন এক্সপার্ট হিসাবে আমরা স্যারের নাম ইনক্লুশন হয়েছে। আমরা যদিও অফিসিয়ালি এটা ফর্মাল লেটার আমরা তৈরি করি নাই, অতি তাড়াতাড়ি সেটা ইনশাল্লাহ পাবলিশ হবে। এবং আশা করি স্যার ঈদের কাছাকাছি অথবা আগে অথবা পরে স্যার এখানে আসবেন আর কি। এটা এখনো স্যারকেও জানানো হয় নাই, আমরা অফিসিয়াল ফর্মাল লেটার তৈরি করি নাই। এবং আমি স্যারদেরকে বলছি আমাদের ডিপার্টমেন্টের সাথে অথবা ইএসডিওর একটা এমওইউ হতে পারে, যে আমরা ভবিষ্যতে পরে আমরা ইন্টার্নশিপ অথবা যে ফ্যাসিলিটিস গুলো আছে এগুলো আমরা এদের সাথে কানেক্ট করে দেব, এবং সেখানে আমাদের স্টুডেন্টরাও বিভিন্ন ইন্টার্নশিপের পাশাপাশি পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের যে কর্মজীবন সেখানেও এদের একটা সুযোগ বা অপরচুনিটি থাকবে, কোয়ালিটেটিভ সব ইসের ভিতরে থাকবে ইনশাল্লাহ সেটা। কাজ করতে চায় এবং জি। পরিশ্রমী যারা নোমান ভাইয়ের সাথে আছেন এবং ভাইয়ের মতো যারা আছেন, তাদের সবাইকে আমরা সবসময় ইএসডিও তে ওয়েলকাম করি। আমরা বিশ্বাস করি যে আপনারা আগামীতে লিডারশিপের বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখতে পাবো এবং ইএসডিও থেকে অনেক ভালো ভালো জায়গায় আপনাদেরকে দেখতে পাবো। থ্যাংক ইউ ভাইয়া, তো ভালো থাকবেন। থ্যাংক আল্লাহ ইউ হাফেজ। সো মাচ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই শোনো, তোমরা কালকে এটা বললো, কালকে কি তোমরা ক্লাস করবা? আমার মনে হয় আমাদের আর একটা দুইটা ক্লাস করলে এই কোর্স শেষ হয়ে যাবে। এখন তাহলে তোমরা স্যার ডিসিশন নাও। ক্লাস হওয়া ভালো স্যার, মানে একবারে শেষ হয়ে যাবে ঈদের আগে। আর আমরা ক্লাস করতে চাই। করলে আমাদের তো প্রায় মোটামুটি আল্লাহর মতো অনেক শিখছি নাকি, কি বলো? জি স্যার, অনেক পড়া হয়েছে। জি অনেক স্যার, পড়া অনেক হয়েছে। পড়াইছে। হ্যাঁ অনেক পড়া হয়েছে, কিন্তু আমি কিন্তু কোনো চাপ বা কিছু দেই নাই যে তোমার চাপটা মনে হবে। আমার কাছে মনে হয়েছে আর কি সব তোমরা সেভাবে শিখতে পারছো। এখন আমরা আর দুই একটা, যেহেতু আমাদের আর দুই তিনটা চ্যাপ্টার বাদ আছে এবং সেগুলো থিওরিটিক্যাল, আমরা হালকা পাতলা কিছু আলোচনা করে আমার মনে হয় যে শেষ করতে হবে। তাহলে তোমরা যদি কালকে ক্লাস করো তাহলে আসো, ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। অনেকে, আমি একটা জিনিস ই করছি, অনেকে মনে হয় এটা এখানে জয়েন করে পরে ঘুমায় থাকে, বুঝছো না? তাহলে এরকম ক্লাস করলে তো কোনো লাভ নাই আসলে। লাভ আছে বিষয়গুলো? আচ্ছা, যাই জি হোক। না স্যার, এরকম তো লাভ হবে না। যাই হোক, অনেক 11টা বেজে গেছে, আমারও অনেক কাজ করতে হবে। তোমরা ঘুমাও, ভালো আর থাকো। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে এই করে দিলাম। ঠিক আছে।